আমার যখন ১২ বছর বয়স তখন আমার বিয়ে হয়ে যায় আমারই এক প্রতিবেশী ভাইয়ের সঙ্গে। তখন তার বয়স ছিল ২৫ বছর। ছেলে বিদেশে যাবে, বিদেশি কোনো রমণীর সঙ্গ জুড়ে গেলে তখন আর তার ছেলে তার থাকবে না। এই ভয়ে তিনি ছেলেকে বিদেশে পাড়ি জমানোর আগে বিয়ে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মহল্লায় ভদ্রলোক হিসাবে আমার বাবার বেশ ভালোই নাম ডাক ছিল। আমাদের পরিবারটা ছিল যথেষ্ট ভদ্র একটা পরিবার। আমিও দেখতে মন্দ ছিলাম না। আমার মা সবসময় বলতেন আমার সোনার চাঁদ মাখা মুখটাই যেন কারো নজর না লাগে। তুই নিশ্চয় ভাবছিস যে আমি নিজের রূপের গুণগান নিজেই গাইছি। আরে ব্যাপারটা এমন না, আমি তোকে সত্যি গল্পগুলোই বলছি। আশ্চর্য, তুই তো দেখতে সত্যিই সুন্দর, ফালতু কথা রেখে শুরু কর। তাই পাত্রী হিসেবে তিনি আমাকে বিবেচনা করলেন। আমার বাবার কাছে আমার হাত দুখানা ভীষণ অনুরোধ করে চাইলেন। তখন আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলাম। বিয়ের আসল মানে সংসার কি জিনিস তা বোঝার মতো বয়সটা আমার তখন ছিল না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যখন কারো বিয়ে হতো তখন বিয়েতে গেলে দেখতাম অনেক আনন্দ, সাজগোজ, হই হুল্লোড়, বউকে সাজিয়ে এক বাড়ি থেকে আর এক বাড়ি নিয়ে যাওয়া সাজানো গাড়িতে করে। এইসব ছিল আমার ধারণা। এর বাইরেও যে কিছু আছে সেটা আমার ধারণা ছিল না। আবার বাবা বিয়েতে রাজি হয়েছিলেন এই শর্তে যে শুধু আকদরটা করে রাখবেন, মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাবেন না। আমার শ্বশুরবাড়ির মানুষ তখন কথাটা এক বাক্যে মেনে নেন। তখন আমার বাবার নানি মানে আমার দাদিমা বেঁচে ছিলেন। তাকে আমরা বুড়োমা বলে ডাকতাম। আমার দাদি মনে তাও যতটুকু আধুনিক সমাজের ছোঁয়া ছিল, বুড়োমা ছিলেন পুরোই আদিকালের মন মানসিকতার। তার বিয়ে নাকি হয়েছিল ১১ বছর বয়সে। ১২ বছর বয়সে তিনি প্রথম পুত্র সন্তানের মা হয়েছিলেন। সেখানে আমাকে ১২ বছর বয়সে বিয়ের পর বাপের বাড়িতে রেখে দেওয়াটা তার ভালো লাগে না। এতে অকল্যাণ হতে পারে। বিয়ের পর মেয়েরা থাকবে শ্বশুরবাড়ি, সেটাই তাদের আসল ঠিকানা। বুড়ামা দাদিকে ভীষণভাবে বোঝালেন। আমার বয়স্ক দাদিও তখন তার মায়ের পরামর্শে এলোমেলো হয়ে গেলেন। তিনিও একই সুর গাইলেন। তাছাড়া মেয়ের আসা যাওয়া করা যাবে। যদিও আমার বিয়ের কিছুদিন পর তারা অন্য এলাকায় চলে যায়। তবে আমার বাবা কিছুতেই রাজি হচ্ছিলেন না। শেষমেশ আমার মা ছেলের মায়ের সঙ্গে আলাপ আলোচনা করলেন। আমি শাশুড়ি মা আশ্বাস দিলেন যে মেয়ে আমাদের বাড়িতে সুরক্ষিত থাকবে। ব্যাস, তারপর তার কোনো কথাই নেই। বিয়ের তারিখ অনুযায়ী তার ফ্লাইট ছিল ১ সপ্তাহ পরে। আমি এমনিতেই বারবার ছেলেদের থেকে দূরত্ব নিয়েই চলতাম ছোটবেলা থেকে। ওই বয়সে স্বামী কী জিনিস বুঝতাম না। স্বামীর প্রতি অনুভূতিটা অতটা গাঢ় ছিল না। যদিও বিয়ের আগে বেশ কয়েকদিন আমার বুড়ো মা দাদি মিলে স্বামী শ্বশুরবাড়ির বিষয়ে বেশ জ্ঞান দিয়েছিলেন। আমার বাচ্চা মন সেটা মানতে নারাজ ছিল। শ্বশুরবাড়িতে গিয়ে একটা দিনও তার সঙ্গে এ ঘরে থাকা হয়নি। তার একটা বোন আছে আমার চেয়ে অনেক বড়, ৫ বছর বয়স বড় হবে, তার সঙ্গেই থাকতাম। এরপর ১ সপ্তাহ শেষ হলে সে চলে যায়। ১ সপ্তাহ আমি লুকিয়ে লুকিয়ে তাকে বেশ পর্যবেক্ষণ করছি, তবে সামনে যাওয়ার সাহস হয়নি। একবার সামনে পড়ে গেলে তার চাহনি আমার বেশ অস্বস্তি লাগতো। যদিও তার চাহনিতে কোনো পাপ ছিল না, সে আমার স্বামী ছিল। তবুও আমার বাচ্চা মন সেটা নিতে পারতো না। তা ছিল সে ৫ বছর পরে ফিরে আসবে। এরপর আমাদের বিয়ের অনুষ্ঠান হবে ধুমধাম করে। যতদিন যেতে লাগলো, মাস যেতে লাগলো, বছর যেতে লাগলো, আস্তে আস্তে তার প্রতি আমার অনুভূতি গাঢ় হতে লাগলো। আমি অপেক্ষা করতে লাগলাম তার জন্য। বেশিরভাগ সময় শ্বশুরবাড়িতে থাকতাম। আমার বয়স অল্প হলেও আমি ছিলাম বিবাহিতা। মুরব্বীরা শিখিয়ে দিতেন শ্বশুরবাড়িতে গেলে কখনো বসে থাকবি না, কাজবাজ করে গুছিয়ে গাছিয়ে আসার চেষ্টা করবি। আমিও সেই রকম চেষ্টা করতাম। শ্বশুর শাশুড়ি যতই আমাকে ভালোবাসুক না কেন, আমি তার মেয়ে ছিলাম না। টুকটাক ভুল ত্রুটি আমার হতো যা তার পছন্দ হতো না। একটু দুটো কাজে হাত লাগাতে আমি বেশ ভালোই কাজে বাজ শিখে গেলাম। প্রথম প্রথম নিজে থেকেই টুকটাক করতাম। এরকম চলতে চলতে যখন আমি বেশ পুরাতন হয়ে গেলাম তখন ওই টুকটাক যদি না করতাম তাহলে শাশুড়ির মন খারাপ হয়ে যেত এবং টুকটাক কথা তিনি আমাকে শোনাতেন। আমার ননদিনী তার হয়ে দু চারটা কথা বলতেন যে বাচ্চা মানুষ, ও এতদিন আমার শাশুড়ির ভাষ্যমতে বাচ্চা মানুষ হলেও সে সংসারের টুকটাক কাজ তো তাকে করতেই হয়, আর শাশুড়ির হাতে হাতে করলে এমন কোনো খারাপ হয় না। আমিও আস্তে আস্তে বড় হতে লাগলাম। ৫ বছর কেটে গেল, আমি অপেক্ষায় থাকলাম। কেটে গেল ৬ বছর, ৭ বছর, ৮ বছর, তবুও সে এলো না। লজ্জায় কখনো কাউকে কিছু বলতাম না। কেন আসছে না জানতেও চাইতাম না লজ্জায়। তবে মন থেকে ভীষণ চাইতাম সে ফিরে আসুক।
পরিবার বিষয়টা তুললে তারা এড়িয়ে যেত, কিছুটা বলে কেটে যেত কথাটা। তবে আমার বাবা ভাইয়েরা নিশ্চিত ছিলেন ছেলে তাদের পরিচিত চেনা জানা, তাদের চোখের সামনে বড় হয়েছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ তাদের ছিল না। এরই মধ্যে আমার ননদিনের বিয়ে হয়ে গেল, তখনও সে আসলো না। আপু চলে যাওয়ার পর শ্বশুরবাড়িতে আমি একদম একা হয়ে পড়লাম। যতদিন যেতে লাগলো ততই কেমন যেন আমার শাশুড়ির মন জুগিয়ে চলতে চলতে ক্লান্তি এসে যাচ্ছিল। ততদিনে আমি আমার স্বামী নামক মানুষটাকে সম্পূর্ণরূপে মন দিয়ে বসেছি, তার জন্যই অপেক্ষায়। তুই কখন তোর স্বামীর সঙ্গে ফোনে কথা বলতি না? না, ছোট থেকে কিছুদিন অস্বস্তি ভয়ে কথা বলিনি, এরপর লজ্জায় বলিনি। শাশুড়িমা মাঝে মধ্যে বলতেন প্রথম দিকে কথা বলার জন্য, তবে সে কখনো বলতে চায়নি, আমার মনে পড়ে না। এরপর যখন আমি তার বিরহে ছটফট করি, যখন আমার কথা বলার ভীষণ ইচ্ছে জাগে, তখন আমি ব্যর্থ হই। একদিন লজ্জা শরমে মাথা খেয়ে বলছিলাম শাশুড়ির কাছে, আম্মা আপনার ছেলে ফোন করেছিল, তার সঙ্গে একটু কথা বলতাম। আগে তো কখনো বলতে চাওনি, আজ এখন হঠাৎ কী হলো? আসলে ওকে জিজ্ঞেস করেও কথা বলতে চাইনি, তখন না হয় দেব। ফোন আসলে আমি চাতক পাখির ন্যায় অপেক্ষা করতাম, এই বুঝি আমার ডাক পড়লো। তবে আমার ডাক পড়েনি, হয়তো সে কখনো কথাই বলতে চায়নি। আমিও লজ্জা আর কখনো কথা বলিনি। এভাবে কেটে গেল 10টা বছর। হঠাৎ একদিন শাশুড়ির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় শুনতে পেলাম তিনি ছেলের সঙ্গে কথা বলছেন। তার দরজার সামনে দাঁড়িয়ে বুঝতে পারলাম তার ছেলে আসছে। তবে এই খবর কিন্তু আমাকে কেউ দেয়নি, আমার শাশুড়িও বলেনি। তারপর আর কি, সে কাঙ্ক্ষিত দিনটি এলো, আমার স্বামী আমার মনের মানুষ ফিরে এলো। তবে সে একা আসেনি, সঙ্গে এসেছিল তার স্ত্রীর সন্তান। এই স্বামী নামক লোকটা যখন দরজায় নক করেছিল, তখন ঠিক সূর্য ডোবার সময়টা। ধরনী অন্ধকার হওয়ার সাথে সাথে যেন আমার মনটাও অন্ধকারে ঢেকে যাচ্ছিল। দরজার আড়াল থেকে কথা শোনার অভ্যাস আমার কোনো কালেই ছিল না। এবার শাশুড়ির কথাটা দরজার আড়াল থেকে শুনে পা জোড়া থেমেছিল বটে। সব কিছু বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পেরেছিলাম তার ছেলে আসছে। এও বুঝতে পেরেছিলাম আমার এত বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আমি যে শুনেছি সে কথা কাউকে বললাম না, এমনকি আমার বাবার বাড়িতেও কারোর সঙ্গে বলিনি। আমি রাতে শুনেছিলাম, সকালে দেখি আমার ননদিনী তার জামাইসহ হাজির। ননদিনী মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলেও তবে কিছু বলছে না। বাড়ির বেশ ভালো কয়েক পদে রান্না হয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম বেশ কয়েকবার, এ তো আয়োজন কেন, মেহমান আসবে? তবে কেউ কিছু বলেনি, শুধু আপু বলেছিল সমস্ত কাজ শেষ হয়ে গেলে তুমি পরিপাটি হয়ে থাকবে কেমন। আপুর এমন ব্যবহার দেখে আর বাড়ির পরিস্থিতি দেখে আমার আর বুঝতে বাকি নেই যে মানুষটা আজই চলে আসবে। আপু অবশ্য এক ফাঁকে বলেছিল আজ তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি সেটা আজ জেনে গেলে তো আর সারপ্রাইজ থাকে না। আমি তো বিষয়টা আগেই জেনে গিয়েছিলাম, তবুও সেবার আমি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আপু অবশ্য সারপ্রাইজড হয়েছিল। যাই হোক, সেটা না হয় পরে বলবো। সেদিন আমি বারবার দরজার দিকে তাকাই, কেউ কলিং বেল দিলেই আমার বুকের ভিতর ধক করে ওঠে, এই বুঝিয়ে এলো। খানিকক্ষণ পরপরই দৌড়ে ছাদে গিয়ে রাস্তার দিকে তাকাই। বিকেলের মধ্যে সমস্ত কাজ সেরে আমি খানিক পরিপাটি হয়ে নিই। এগিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকি। তাদের বাসার ছাদ থেকে রাস্তা একেবারে স্পষ্ট দেখা যেত। সূর্য প্রায় ডুবে এলো, ধরনী অন্ধকার হয়ে এলো, তখনও তার দেখা পেলাম না। মনটা খারাপ হয়ে গেল। মাগরিবের আজান হয়ে যাবে, তাই চলে গেলাম ঘরে, উজু করে নামাজের জন্য প্রস্তুতি নেব বলে। কিছুতেই কলিং বেল বেজে উঠল, আমার ভিতরে অস্থিরতা বেড়ে গেল। ধীর পায়ে এগিয়ে গেলাম ড্রয়িং রুমে। ততক্ষণে আপু দরজা খুলে দিয়েছেন। শাশুড়ি মাও বেরিয়ে এসেছেন নিজের ঘর থেকে। শাশুড়ি মা নিজের ছেলেকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আপুও তার নিজের ভাইয়ের সঙ্গে কুশল বিনিময় করে। আমি এক কোণে চুপচাপ দাঁড়িয়ে তাদেরকে পর্যবেক্ষণ করছিলাম। মানুষটা দেখতে শুনতে খারাপ না, আরও বিদেশের হাওয়া গায়ে লাগিয়েছিল কতগুলো বছর। আমার ভেতরের অনুভূতি প্রজাপতিরও ডানা মেলতে শুরু করলো। তাদের সকলের এই আবেগঘন মুহূর্ত সেখানে উপস্থিত হলো এক সুন্দর রমণী আর ছোট্ট একটা বাচ্চা। বাচ্চাটার বয়স তখন পাঁচেক হবে। কি 5 বছরের একটা বাচ্চা? হ্যাঁ। তাহলে তাদের বিয়ের বয়স কত? পরবর্তীতে জানতে পেরেছিলাম তখন তাদের বিয়ের বয়স 7 বছর চলে। কি?
এটা কিভাবে সম্ভব? যেখানে ৫ বছর ফেরার কথা সেখানে একটা মানুষ ১০ বছর ফিরল না। আচ্ছা, তোর পরিবারের একটা খোঁজখবর নিল না? তোকে ওই বাড়িতে ফেলে রাখলো। এতগুলো বছর একটা মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলিসনি, তবুও তোর কিছু মনে হয়নি যে মানুষটা তোর পর হয়ে যাচ্ছে? আশ্চর্য ব্যাপার হয়ে গেল না? বছর তিনেক তো আমি নিজেকে নিজে গুটিয়ে রেখেছিলাম। স্বামী কী জিনিস, প্রেমালাপ কী, এসব তো বুঝতাম না। সব সময় ছেলেদের এড়িয়ে চলা, আমি জড়াইতায় কথা বলতে পারতাম না। তাও কোনো কথা বলার ইচ্ছে বোধ হয় ছিল না আমার সঙ্গে। কখনো শুনিনি সেরকম। প্রথম প্রথম শাশুড়ি মা আমাকে কথা জন্য বলতেন, আমি নিজেই জড়তায় বলতে পারিনি। বয়সটা এমন ছিল যে পাঠ্য বই পড়াশোনার স্কুলের বন্ধু বান্ধব, স্কুলে মাঠে খেলাধুলা, গল্প পড়া, কার্টুন দেখে এসব নিয়েই তো থাকতাম। যেখানে শ্বশুরবাড়িতে থাকতাম, বয়স কম হলেও এত কিছুর পরে শাশুড়ি মার সাথে টুকটাক কাজ তো করতাম। আমার বাড়ির মুরব্বীরা তো সেভাবেই বলে দিয়েছিলেন শাশুড়ি মাকে যে ছোট মেয়ে ছেলের বউ করে নিয়ে যাচ্ছেন, নিজে শিখিয়ে পড়ে নেবেন, বলে কয়ে হাতে হাতে কাজবাজ করাবেন, তাহলে সংসারে দিয়ে বুঝতে পারবে আস্তে আস্তে। সে কথাটা আমার শাশুড়ি মা একদম অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তাই সংসারের বিড়াজালে আর বাচ্চা মন নিয়ে স্বামীর দরদ আর বুঝে উঠতে পারিনি। আস্তে আস্তে যখন বয়স গড়িয়ে খানিক বাড়ল, তখন মনের বাসনাটা পাল্টে গেল। আপু পেড়ায় তার ভাইয়ের ছবি আমাকে দেখাতো। সেই ছবি দেখতে দেখতে একসময় নিজের স্বামীর প্রেমে পড়ে গেলাম। মনের ভেতরে অজানা পবিত্র অনুভূতি উকি দিতে থাকলো। আর এরপর থেকে শুরু হলো আমার অপেক্ষা। ততদিনে আপুরও বিয়ে হয়ে গেল। আর শাশুড়ি মা আমাকে তার ছেলের সঙ্গে কথা বলার জন্য আর বলেনি। আর না তো সেই মানুষটা আমার সঙ্গে কথা বলতে চেয়েছে। প্রকাশ করতে না পারা আমিও লজ্জায় কথা বলতে চাইনি। এরপর একটিবার কথা বলতে চেয়েছিলাম, শাশুড়ির কাছে বলেও ছিলাম, তোমাকে বললাম প্রথমে। এরপর আর কখনো কথা বলা হয়নি আমার। তবে আমার আব্বুর কিংবা ভাইয়েরা ফোন দিলে কথা বলতো নাকি লোকটা। শাশুড়ি মাও নাকি বলে কয়ে তাদের দিয়ে মাঝে মধ্যে আমার আব্বু ভাইয়ের সঙ্গে কথা বলাতো। তাই তাদের মধ্যে মনে কোনো সন্দেহ আসেনি। বছর ৫ হয়ে গেলেও যখন সে ফিরে না এলো, তখন আমার আব্বু ভাইয়েরা ঝামেলা করেছিল, মেয়েকে আর রাখবে না, নিয়ে যাবে। আব্বু তো বলেই বসেছিলেন আমার মেয়ের এত বিদেশি টাকা পয়সার প্রয়োজন নেই। তখন কিন্তু লোকটা এক সন্তানের বাবা হয়ে গিয়েছিল। সেবার শাশুড়ি মা আমার বাবাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন। বলেছিলেন অনন্যা পড়াশোনা চলছে খুব ভালোভাবে। আমি কিন্তু পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করতো প্রত্যেকবারই। শাশুড়ি মা সেটার বাহানাই দেখালেন, বলেন রাজীব ওখানে সদ্য ভালো একটা চাকরি জোগাড় করেছে। রাজীব হলো আমার সেই স্বামীর নাম। এখনই দেশে ফিরলেও বেশি দিনের ছুটি পাওয়া যাবে না। আর দেশে ফিরলে একটা বিয়ের অনুষ্ঠান পড়বে, যা অনন্যা পড়াশোনায় বেশ ব্যাগ্রা হয়ে দাঁড়াবে। এর চেয়ে আরও 2 বছর পরে আসুক, ততদিনে রাজীবের চাকরিটাও তো হোক, বেশি কিছু দিনের ছুটি হয়ে আসুক। এখন মেয়ে বড় হয়েছে, স্বামী সোহাগ বুঝতে পারে। স্বামী এসে আবার চলে গেলে পড়াশোনায় মন বসবে না। এর চেয়ে ভালো যেভাবে চলবে সেভাবেই চলুক। তো শাশুড়ি কি জানতো না যে তার ছেলে আরেকটা বিয়ে করে নিয়েছে? হ্যাঁ জানতো তো, তবে এরকমটা করলো কেন? তুই কি আমার কথার মধ্যে বড্ড কথা বলছিস? সেরকম হলে আমি তোকে কিছুই বলবো না। আমার শাশুড়ি যুক্তির কাছে আমার বাবা মা হেরে গেলেন। আমার কিন্তু শ্বশুর ছিলেন না। আমার বাবার কাছে যখন আমার তার ছেলের জন্য চেয়েছিলেন, তখন তিনি বলেছিলেন ছেলে তো বাবা নেই, আপনি হবেন আমার ছেলের বাবা। আরও কত ইমোশনাল কথাবার্তা, যাতে আমার বাবা জল হয়ে গেলেন। তাই ওপরে ছেলের পরিবার পরিচিত, তাই বাবার মাঝে মধ্যে নিজ থেকেই তার মেয়ের সঙ্গে ফোন দিয়ে কথা বলতেন। আমার বাবা আমার শ্বশুরবাড়ির পরিবারটাও নিজের পরিবার মনে করে দেখভাল করতেন। আর সেখানে তার নিজের মেয়ে তো আছেই। একবার শাশুড়ির কটু কথা শুনে এতটাই খারাপ লেগেছিল যে আমি একা একা বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। সেবার বেশ ঝামেলা হয়েছিল। খুব বুদ্ধিমতী মহিলা আমার বাবা মার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিলেন। পরিস্থিতি ঠান্ডা হয়ে বললেন, আমি কি অনন্যার মা নই? ও কি আমার মেয়ে নয়? মেয়ের মা হয়ে মেয়েকে একটুখানি শাসন করতে পারি না আমি? আরও বিভিন্ন আবেগী মিষ্টি কথা দিয়ে আমার আব্বু আম্মুকে হারিয়ে ফেলছেন। আর তার সঙ্গে তাল দেওয়ার জন্য আমার দাদি তো ছেড়েনি। তুই বললি না যে এত বছর তোর কোনো বাবা মেয়েকে এভাবে শ্বশুরবাড়িতে জামাই ছাড়া ফেলে রাখে?
আসলে কি জানিস তো, সমাজের তালাকপ্রাপ্ত মেয়েদের সম্মান একেবারেই নেই। আর গ্রামে তো মোটেও নেই, যেখানে স্বামীরা বিদেশে ভালো চাকরি করছে, মেয়ে নিশ্চিন্তে নিরিবিলি পড়াশোনা করতে পারছে, সেখান থেকে মেয়েকে নিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। আপুও জানতো না এরকম কিছু ঘটেছে। আপু তো ভীষণ অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, এরা কারা ভাইয়া? লোকটা উত্তরে মুচকি এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, এসো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী সিয়া আর আমার সন্তান রিয়াদ। মা, তোমার পুত্রবধূ আর নাতি তো ওদেরকে সাথে করে নিয়ে এসেছি। কথাটা শুনে আমি এতটাই শকড হলাম যে কয়েক মুহূর্ত কথা বলতে ভুলে গেলাম। এরপর সবার দিকে তাকালাম। আপু তার হাজবেন্ড দুজনের মুখে তাকিয়ে মনে হলো যেন তারা আকাশ থেকে পড়লো, এরকম এক্সপ্রেশন তাদের মুখে। তবে আমার শাশুড়ির মুখে ভয় দেখা গেল। আমি আমার প্রতিজ্ঞা পুরস্কার হিসাবে এমন উপহার পেলাম যা আমার কখনো কল্পনা করিনি। ততদিনে অবুঝ আমি শাশুড়ি বাড়ির ভাত খেয়ে স্কুল কলেজে ভার্সিটিতে চলতে চলতে মোটামুটি বুঝদার হয়েছিলাম। তখন আমি অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট। বয়স তখন আমার কোঠায় পৌঁছেছে। রাজীব নামের লোকটা এই কথাই শুনে আমি নিজেকে কয়েক সেকেন্ড পর ধাতস্থ করে জিজ্ঞাসা করলাম, তাহলে আমি কে? কথা শুনে কয়েক জোড়া দৃষ্টি আমার দিকে পড়লো। আপুও তৎক্ষণিৎ বলল, হ্যাঁ তাই তো, তোমার বউ তো অনন্যা, সে তো আমাদের বাড়িতেই আছে, তাহলে এ কে? রিমা ব্যাপারটা আড়াল করার জন্য বলছেন, হয়তো রাজীব মজা করছে, তোমরা বিষয়টা সিরিয়াস নিও না। রাজীব, ও কি তোর সেই বন্ধুটা? তুই যে বলেছিলি যে তোর বন্ধুর স্বামী মারা গিয়েছে একটা বাচ্চা রেখে, এবং সে তার ছেলেকে কিছু একটা ইশারা দিয়ে, যা আমার চোখ এড়ায়নি। আমি ব্যাপারটা খেয়াল করলাম খুব ভালোভাবে। তো আমার এতটাই অস্থির লাগছিল, আমি ব্যাপারটা ওখানে থামিয়ে দিয়ে বললাম, আম্মা, হয়তো আপনার কথা ঠিক, চলুন, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, আর আপনার ছেলেকে বিশ্রামের ব্যবস্থা করে দিন, অনেক দূর থেকে এসেছে। বলি আমি আমার জন্য বদ্ধ রুমে চলে গেলাম। ওখানে এরপর কী কথা হলো সেই সব কিছুই আমি বিন্দুমাত্রে জানার আগ্রহ হলো না। তাও কিছু কথা আমার কানে এসে পৌঁছেছে। না বললাম ওকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দিতে। আর আমি তোমাকে কবে বললাম যে আমার এক বন্ধুর স্বামী মারা গেছে? তুমি কি তোমার ছেলেকে মৃত বানিয়ে দিচ্ছ নাকি? আমিও তো তোকে বলেছিলাম যে এখন বৌমাকে নিয়ে আসিস না, তবু কেন ওদের নিয়ে আসতে গেলি? এতে হয়ে বলছিল, এসব কি হচ্ছে মা? সব কিছু পরে বুঝিয়ে বলবো। এসেই যখন পড়েছিস তখন ঝামেলা তো একটা হবেই। বৌমাকে নিয়ে আসবি সেটা একবার বলা উচিত ছিল আমাকে। তুই বরং বৌমাকে নিয়ে ঘরে যা, বিশ্রাম কর, আমি অনন্যাকে দেখছি। ঘরে এসে দরজা খিল দিয়ে আমি আমার আব্বুর সাথে ফোনে কথা বললাম, যত দ্রুত সম্ভব যেন সে এখানে চলে আসছে। বাইরে থেকে শাশুড়ি মা বার করে দরজা ধাক্কা দিয়ে বলেছিলেন, অনন্যা, দরজাটা খোলো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি আর কিছুই বলিনি, নামাজে দাঁড়িয়ে গেলাম। এতগুলো বছরের অপেক্ষায় যে স্বামী তার স্ত্রীর সন্তান নিয়ে হাজির হয়, তার ভেতরের অবস্থাটা কেমন হয় সেটা তো বুঝতেই পারছিস। এমন অবস্থায় স্বাভাবিকভাবে কথা বলাটাও দায় ছিল, তবুও কোনো রকম বললাম। আব্বু হয়তো বুঝতে পেরেছিল সাংঘাতিক কিছু হয়েছে, হয়তো আমার কথা শুনে আর অপেক্ষা করিনি, সঙ্গে সঙ্গে রওনা দিয়েছিল। তারপরে রবের কাছে শুধু একটা প্রার্থনা করেছিলাম, হে আমার আল্লাহ, আমি জানি আমি আমার জন্য এমন কি, আপনার প্রত্যেকটা বান্দার জন্য যা করেন সব মঙ্গলজনক, আমাকে ধৈর্য ধরার তৌফিক দিন। বাবার বাড়ি বেশি দূরে না, হাওয়ায় আব্বু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কলিং বেলের শব্দ হতে আপু আবার গিয়ে দরজাটা খুলল। আবুর গলার স্বর পেয়ে শাশুড়ি মা তৎক্ষণিৎ আমার ঘরে দৌড়ে এলেন। ভীষণ উত্তেজিত হয়ে জানতে চাইলেন, অনন্যা, কী ব্যাপার, তোমার আব্বু এই সময়? কি বলছো তাকে? সে কি আম্মা, আমার আব্বু তো প্রায়ই আসেন, তখন তো আপনি এমন জিজ্ঞেস করেন না। তার ব্যাপার আর আজকের ব্যাপার ভিন্ন। জামাই এসেছে, শ্বশুরমশাই আসবে না তা কেমন কথা? আমার জানার মতে আপনার ছেলে বাবা নেই, আমার বাবাই তার বাবা। এসেছে এতগুলো বছর পর, আর বাবা আসবে না কি তা হয়? এই বলে আমি ড্রয়িং রুমের উদ্দেশ্যে হঠাৎ ধরলাম। ওকে সালাম দিয়ে বললাম যে, তুমি কি জানো তোমার ছেলে এসেছে? মানে রাজীব এসেছে? হ্যাঁ। কই, এই কথা তো কেউ বললো না আমাকে। বিয়ান, আপনিও তো কিছু জানালেন না, কোথায় রাজীব, ডাকো তাকে। আবু, শুধু কি তুমি তোমার জামাইকে দেখবে, সাথে করে যে তার বউ বাচ্চা নিয়ে এসেছে তাদের দেখবে না? মানে? শাশুড়ি মা আমাকে থামানোর জন্য বললেন, অনন্যা। আমি এবার তাকে থামিয়ে দিয়ে বললাম, আম্মা, আপনার কি মনে হয় এত কিছুর পরও আমি আপনাকে ভয় পেয়ে চুপ করে থাকবো? আমি এবার তাকে থামিয়ে দিয়ে বললাম, আম্মা, আপনার কি মনে হয় এত কিছুর পরও আমি আপনাকে ভয় পেয়ে চুপ করে থাকবো? আপু ভীষণ অস্থির হয়ে বললেন, কি হয়েছে মামুনি?
আবু এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার হাজবেন্ডও চুপচাপ মাথা নিচু করে বসে আছে। রাজিক নামক লোকটা সেখানে এসে ততক্ষণে উপস্থিত হলো। পিছন পিছন এলো তার স্ত্রীর সন্তানও। আমি এগিয়ে গিয়ে বাচ্চাটাকে আদর করে বললাম, আমার সাথে এগিয়ে নিয়ে এসে আমার আব্বুর সামনে দাঁড়িয়ে বললাম, এই হলো তোমার মেয়ের জামাইয়ের সন্তান, যাকে তোমার মেয়ের জন্ম দেয়নি। আবু হয়তো খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন, পরবর্তীতে হুঙ্কার ছেড়ে বললেন, এসবের মানে কি? আবুর সাথে সাথে আমার ভাইদের ফোন দেওয়ার জন্য ফোন তুললেন। আমার ভীষণ অস্থির হয়ে বললেন, বেআই সাহেব আপনি অস্থির হবেন না, আগে আমরা নিজেরা সব কিছু। আপনি চুপ করুন। আবু থেমে থাকলেন না, ভাইদের ফোন দিয়ে বললেন, পুলিশ নিয়ে যেন তৎক্ষণাৎ চলে আসে এই বাড়িতে। আমি আব্বুকে থামিয়ে দিয়ে বললাম, শুধু ভাইদের আসতে বললেই হবে না, পুলিশের প্রয়োজন নেই। মার দিকে তাকিয়ে বললাম, আমার কেন জানি মনে হচ্ছে আপনি সব কিছু জানতেন। একটু আগে আমি আপনাকে বলতে শুনেছিলাম, আপনার ছেলেকে বলছিলেন ওদেরকে যেন নিয়ে না আসে, সেই ব্যাপারটা। এসব কেন আম্মা? সে বিদেশিনীকে আদো আদো বাংলা জানতে চেয়েছিল এখানে কী হচ্ছে। এরপর আমি বেশ কয়েকটা কঠিন কঠিন সত্যের সম্মুখীন হলাম। মানুষটা নাকি বিদেশে যাওয়ার খানিকের মধ্যে তার মেয়ে বন্ধুদের সঙ্গে চলাফেরা করতে করতে একটা মেয়ের প্রেমে পড়ে যায়। সেই মেয়েটা এখন তার স্ত্রী। 2 বছর চুটিয়ে প্রেম করে তারপরে তারা বিয়ে করে নেয়। বিয়ের আগ পর্যন্ত আমার শাশুড়ি মা জানতেন না, বিয়ে করেই সে জানান তার মাকে। সে তার মাকে বলেছিল অনন্যাকে ডিভোর্স দিতে চায়। তখন তার নতুন বউ প্রথম বাচ্চা আসছিল দুনিয়ায়। সেই বইয়ের প্রেমে সে মগ্ন, তাই আমাকে রাখার কোনো প্রশ্নই আসছিল না। আমার দায় নেওয়ার কোনো প্রয়োজনও তো তার ছিল না। বিদেশিনী বিয়ে করে যখন রাজীব তার মাকে জানায়, তখন তার মা মোটেও সেই বউ মেনে নিতে রাজি হয় না। 1 মাস কেটে গেল, রাজীব জানায় তার বউ অন্তঃসত্ত্বা, বিদেশি মেয়ে, তার উপর মেয়েটা নাকি তার বাবার একমাত্র মেয়ে। বিদেশে সেই মেয়ের বাবার সহায় সম্পত্তি, যা তার সব ওই মেয়েরই। তার উপর মেয়েটা অন্তঃসত্ত্বা, তাই তিনি মেনে নিলেন। এরপরই সে চরম অন্যায়টা আমার সঙ্গে করেন। বিদেশি বউ তো আর এই দেশে এসে থাকবে না, তাই তিনি সিদ্ধান্ত নেন আমাকে তার ছেলের বউয়ের পরিচয় রেখে দিবেন তার বাড়িতে, নইলে তিনি বড় একা হয়ে পড়বেন। মেয়ের শ্বশুরবাড়ির ছেলে বিদেশ, ছেলে ওখানে সেটেল হয়ে গেলে ওই আধুনিক দেশ ছেড়ে এই দেশে এসে নিশ্চয় থাকবে না, তাই আমাকে রেখে দিল এখানে, যখন তখন এসে মায়ের কাছে মাসখানেক থেকে যাবে। এতে আমারও আর বলার কিছু থাকবে না, আমি সবাইকে বলতে পারবো স্বামী বিদেশে থাকে, বছরে একবার আসে। দিতে চাওয়ায় আমার শাশুড়ি মা তাকে এটাই বোঝালেন। পুরুষ মানুষ এমন অফার পেলে বোধহয় ছাড়ে না, তাই না? হয়তো সব পুরুষ এক না। তার চিন্তাধারা এমন হয়, তার ছেলের চিন্তাধারা পরিবর্তন কিভাবে আসবে বলো তো? সে তার মায়ের চিন্তাধারার সমর্থন জানালেন। ব্যাস, তারপর এইভাবে কেটে গেল 10টা বছর। বউ, বাচ্চা, অফিস, আদালতের সামনে আর আশা হয়ে ওঠেনি তার। এতগুলো বছর পর যখন খানিক সময়ের জন্য মায়ের কাছে আসার সিদ্ধান্ত নিল, আমার শাশুড়ি মা বলেছিল যে সে যেন বউ বাচ্চা না নিয়ে আসে, তাহলে ধরা পড়ে যাবে। তবে সেই মেয়ে নাকি নিজে থেকে স্বামীর সাথে আসার ব্যবস্থা করে, স্বামীকে না জানিয়ে। সেদিন নাকি এয়ারপোর্টে তার আগে তার স্ত্রী সন্তান গিয়ে হাজির হয় এবং তাকে সারপ্রাইজ দেয়। সেই মুহূর্তে সে নাকি তড়িঘড়ি করে তার মাকে বলেছিল আমাকে যেন বাবার বাড়ি পাঠিয়ে দেয়, কিন্তু এর কারণটা আমার শাশুড়ি মা ধরতে পারেনি। আর ততক্ষণে তাদের ফ্লাইট এক সময় হয়ে যাচ্ছিল, যার কারণে আর বুঝিয়ে বলার সময় হয়নি, যা আমার জন্য যথেষ্ট মঙ্গল ছিল। হয়তো আমি সারাটা জীবন ঠকতে ঠকতে যেতাম। তারপর কি হয়েছিল? তোকে কি তোর বাবার সঙ্গে করে নিয়ে গিয়েছিল? তোর ভাইয়া কি পুলিশ নিয়ে এসেছিল? এত কিছুর পরও আমার বাবা আমাকে ওখানে রেখে আসবে? আর আমার বাবা রেখে আসলেও আমি ওখানে থাকবো কেন? এই এত বড় দুনিয়ায় কি আমার থাকার জায়গা নেই?